আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল পোস্ট বেসিক বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গল সিএইচও ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের যে ক্লাসগুলো চলছিল আজকে সেই ক্লাসের একটা নতুন টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো আমরা যে কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম সেখানে আমার পারিবারিক কিছু সমস্যার জন্য কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এরপর থেকে আশা করি ভিডিওটা কন্টিনিউ হবে, যেরকম হচ্ছিল সেরকমই। আজকের টপিক হচ্ছে ইসিজি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কুইজ হয়, নোটস দেওয়া হয় এবং এই ক্লাসটার লিঙ্ক দেওয়া হয়। তো আজকের টপিক হচ্ছে ইসিজি এবং এই ইসিজি থেকে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর সিএইচও এই সমস্ত জায়গাতে খুবই কম কোশ্চেন আসে না এমনটা না, আসে খুব কম এবং বেশ কিছু কমন জিনিস আসে। আর যেটা সব থেকে বেশি আসে, এই টপিকটা একটা হট টপিক বলা যেতে পারে, সেটা হচ্ছে এইমস নরসেটের জন্য। কিন্তু সেই নরসেটের প্রিপারেশন আমরা করছি না, তাই আমরা যেটুকু দরকার এই সমস্ত এক্সামের জন্য আমরা সেইটুকুই আজকের ভিডিওতে জানবো, কারণ আমাদের ক্লাসগুলো হয় এক্সাম ওরিয়েন্টেড। তো চলো শুরু করা যাক। ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আরেকটা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। দুটো জিনিস আলাদা। ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা, সেটা হচ্ছে ইসিজি, অর্থাৎ যে আমরা একটা কাগজের মতো দেখি একটা রেকর্ড, কার্ডিয়াক অ্যাক্টিভিটি যে হয় আমাদের হার্টে, সেই হার্টের অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করা হয় গ্রাফের আকারে, এটাই হচ্ছে ইসিজি। আর যে মেশিনটা দিয়ে এই রেকর্ডটা করা হয় সেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু আলাদা, এটা মনে রাখতে হবে আমাদের। এরপরে এই ইসিজির মাধ্যমে আমরা কি করি, মেনলি আমাদের হার্টের যে কার্ডিয়াক ইম্পালস, যে কন্ডাকটিভ সিস্টেমটা আছে, সেই কন্ডাকটিভ সিস্টেমের আমাদের যে হার্টের অ্যাক্টিভিটিটা, সেটাকে মেনলি আমরা রেকর্ড করি একটা গ্রাফের আকারে, এবং সেটার থেকে আমরা বুঝতে পারি যে কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা পেশেন্টের। তো এটা একটা মোস্ট কমন একটা ডায়াগনস্টিক টুল বলা যেতে পারে কার্ডিও পেশেন্টদের জন্য। এবং এই ইসিজিটা আমরা প্রায় সকলেই দেখেছি। এই ইসিজির একটা জিনিস আজ থেকে যারা নার্সিং পড়ছে তারাও প্রথম থেকে দেখছে, বা যারা নার্সিং পড়ে না তারাও কিন্তু ইসিজিটা দেখেছে দৈনন্দিন জীবনে। ঠিক আছে, তো ইসিজিতে কী কী থাকে আমরা দেখি, একদম ছোটো ছোটো বক্স, যেমন আগে গ্রাফ করতাম 9-10-এর সময়, অঙ্কের গ্রাফ করতাম, সেরকম একটা গ্রাফের আকারে কিন্তু মাঝে কিছু একটা করা আছে। তো সেটাই হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, সেটাকে রেকর্ড করা হয়। তো ওই যে বক্সগুলো আছে, সেই বক্সগুলোকে বলা হয়, ছোট ছোট যেগুলো বক্স সেগুলোকে বলা হয় স্মল বক্স। আর যেগুলো বড় বড় বক্স, 5টা করে বক্স নিয়ে যেটা গঠিত হয়, সেটাকে বলে লার্জ বক্স। এই যে একটা হচ্ছে সোজা মানে হরাইজন্টালি, আর একটা হচ্ছে ভার্টিক্যালি। তো হরাইজন্টালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইমটাকে মেনশন করে, আর ভার্টিক্যালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেনলি যে অ্যাম্পলিটিউডটাকে ইন্ডিকেট করে। তো এই যে বাঁদিক থেকে ডান দিকে যতটা যাবে, গ্রাফটা দেখবে এরকম হয়। তো সেটা হচ্ছে টাইম, একটা ডিউরেশন আছে। তো ওই একটা স্মল বক্সের টাইম হচ্ছে 0.04 সেকেন্ড। একটা স্মল বক্সের টাইম হচ্ছে 0.04 সেকেন্ড, 0.04। ঠিক আছে, 0.4ও না আর 4ও না, 0.04 সেকেন্ড। আর একটা লার্জ বক্স গঠিত হয় 5টা স্মল বক্স নিয়ে। তাহলে 0.04কে 5 দিয়ে গুণ করলেই আমি লার্জ বক্সের টাইমটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 0.2 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও না, 0.2 সেকেন্ড। ঠিক আছে, তো এটা গেল টাইমটা। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ফাদার অফ ইসিজি বা ইসিজি কে আবিষ্কার করেছিল, সেটা আছে এনথোভেন উইলিয়াম। আমার উচ্চারণে যদি কিছু ভুল থাকে তোমরা কারেক্ট করে নিও, এনথোভেন উইলিয়াম। এটা একটা কোশ্চেন আছে, ফাদার অফ ইসিজিও বলা হয়ে থাকে। নেক্সট আমরা ইসিজি দেখার সময় দেখেছি বিভিন্ন নাম আছে, PQRST এবং কখনো কখনো ইউ থাকে। এই PQRST এগুলো কি, এগুলো নিয়ে একবার বলা যাক। তো পি ওয়েভ হয়, QRS কমপ্লেক্স হয়। পি ওয়েভ প্রথমে এরকম করে পি ওয়েভ হলো, তারপরে QRX কমপ্লেক্স, তারপরে পি ওয়েভ।
তো এইভাবে পি কিউ আর এস টি হয় এবং শেষে ইউ ওয়েভ দেখা যায় কখনো কখনো, সেটা রেয়ার কেসে। তো সেটা কোন কেসে দেখা যায় সেটাও আমরা এই ভিডিওতে বলবো। তো প্রথমে বলি যে পি ওয়েভ। আমরা জানি আমাদের হার্টের 4টা চেম্বার আছে, 2টো অ্যাট্রিয়াম 2টো ভেন্ট্রিকেল। এই 4টা চেম্বার অনবরত কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে এবং যার জন্য আমাদের শরীরে ব্লাড সাপ্লাই হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের টাইমটা কত? 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডের মধ্যেই অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, আবার ভেন্ট্রিকেলও কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে। এবং এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মধ্য দিয়েই আমাদের যে এসি নোড আছে, আমাদের যে পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়, সেখান থেকে একটা কার্ডিয়াক ইম্পালস ক্যারি হয়ে এসি নোড থেকে এভি নোডে যায়, এভি নোড থেকে বান্ডেল অফ হিসে যায় এবং তারপর পার্কিনজি ফাইবার দিয়ে বেরিয়ে যায়। এসি নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার দুদিকে বেরিয়ে যায়। এইভাবে ইলেকট্রিক্যাল একটা মানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি একটা অনবরত হয়ে চলেছে এই কার্ডিয়াক সাইকেলের সাথে সাথে, এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনের সাথে সাথে। তো এই যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটাকে আমরা গ্রাফের আকারে তুলে দিচ্ছি এবং সেটাকে ইসিজি বলছি। ওই ইসিজিতে যে দেখা যায় প্রথম একটা উঁচু এরকম আছে ওয়েভের মতো, ওয়েভ ঢেউয়ের মতো, সেটাকে বলা হচ্ছে পি ওয়েভ। এই পি ওয়েভটা কী জন্য গঠিত হয় বা কখন গঠিত হয়? যখন আমাদের যে বলেছি না অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল, এই অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন হয়, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানেই হচ্ছে কন্ট্রাকশন। এই অ্যাট্রিয়া যখন বা অ্যাট্রিয়াম যখন ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশন হচ্ছে, তখনই কিন্তু এই পি ওয়েভটা গঠিত হয়। তাহলে যখন আমরা দেখব যে কোনো ইসিজি দেখছি এবং সেখানে দেখছি পি ওয়েভ নেই, তার মানে আমাদের বুঝে নিতে হবে এর অ্যাট্রিয়ামে কিছু সমস্যা আছে বা এর অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হচ্ছে না। এরপরে নেক্সট চলে আসছি যে কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস, এই যে লম্বা একটা দেখি না কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএস কমপ্লেক্সটা গঠিত হয় কখন জানো? এই কিউআরএস কমপ্লেক্স গঠিত হয় যখন ভেন্ট্রিকেল দুটো কন্ট্রাকশন হয়, তখন কিউআরএস কমপ্লেক্স গঠিত হয়। তাহলে পি ওয়েভ কখন গঠিত হয়? যখন অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়, আর ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হলে কিউআরএস কমপ্লেক্স গঠিত হয়। এরপরে আছে যে টি ওয়েভ। এই টি ওয়েভ কখন গঠিত হয়? যখন ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন হয় বা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে হচ্ছে কন্ট্রাকশন, রিপোলারাইজেশন মানে হচ্ছে রিল্যাক্সেশন। ডিপোলারাইজেশন মানে হচ্ছে কন্ট্রাকশন, রিপোলারাইজেশন মানে হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে পি ওয়েভ গঠিত হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা কন্ট্রাকশনের জন্য, কিউআরএস কমপ্লেক্স গঠিত হচ্ছে যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশন হচ্ছে, আর টি ওয়েভ গঠিত হচ্ছে যখন আমাদের ভেন্ট্রিকেল রিপোলারাইজেশন বা রিল্যাক্সেশন হচ্ছে। রিপোলারাইজেশন, রি ফর রিল্যাক্সেশন, ডি ফর কন্ট্রাকশন, মনে রাখতে হবে। তো এইভাবে 3টে ওয়েভ গঠিত হয়। আবার ইউ ওয়েভ কখনো কখনো গঠিত হয়, সেটা কিন্তু অ্যাবনর্মাল বা রেয়ার কেসে হয়ে থাকে। সেটা মেনলি হাইপোক্যালেমিয়া যখন হয়, আমাদের শরীরে যখন পটাশিয়াম লেভেল কমে যায়। পটাশিয়াম নর্মাল লেভেল কত? 3.5 টু 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটার থেকে যখন 3.5-এর থেকে যখন কমে যায়, তখন কিন্তু হাইপোক্যালেমিয়া হয়। এবং এই হাইপোক্যালেমিয়া মানে কি? ব্লাডে, মিয়া মানে ব্লাড, ব্লাডে পটাশিয়াম লেভেল কমে যাচ্ছে। হাইপোক্যালেমিয়া হলে তখন আমাদের দেখা যায় প্রমিনেন্ট ইউ ওয়েভ দেখা যায়। ইউ ওয়েভ মানে ওই টি ওয়েভ যেখানে শেষ হয়েছে তারপরে আরও একটা ওয়েভ দেখা যায়, ঠিক আছে? তো এইগুলো গেল। এরপরে এটা গেল মেনলি কোনটার জন্য কোন ওয়েভ বা কমপ্লেক্স গঠিত হয়। এরপরে হচ্ছে যে টাইমটা কতটা, কোনটার পি ওয়েভের টাইম কত, কিউআরএস কমপ্লেক্সের টাইম কত, টি ওয়েভের টাইম কত। তো পি ওয়েভ যখন গঠিত হয় সেটা হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ডে গঠিত হয়। আবার আমরা যখন প্রথমে পড়েছিলাম তখন আমরা শুনেছিলাম যে এক একটা স্মল বক্স হতে গেলে 0.04 সেকেন্ড লাগে। এক একটা স্মল বক্স হতে গেলে 0.04 সেকেন্ড লাগে। এবং আমি এখানে বলছি যে পি ওয়েভ হচ্ছে 1 সেকেন্ড, পি ওয়েভ মানে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 0.04 মানে 2-3টা স্মল বক্স হবে এক একটা পি ওয়েভ যতটা হচ্ছে সেই জায়গাটা জুড়ে 2-3টা স্মল বক্স থাকে, ঠিক আছে? 2 থেকে 3টে, 3টে যদি হয় তাহলে 0.12 সেকেন্ড হয়ে যাচ্ছে, 2 হলে 0.08 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে পি ওয়েভ হচ্ছে
টাইম যদি বলে কোশ্চেনে তাহলে 0.1 সেকেন্ড পি ওয়েভের টাইম, আর যদি বলে কটা স্মল বক্স নিয়ে পি ওয়েভ গঠিত তাহলে বলতে হবে 2 থেকে 3 স্মল বক্স নিয়ে গঠিত হচ্ছে পি ওয়েভ। এরপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্সটাও সেম 0.1 সেকেন্ড ডিউরেশন থাকে এবং এটাও 2 থেকে 3টা স্মল বক্স নিয়ে গঠিত হয়। এরপরে চলে আসছে টি ওয়েভ। এই টি ওয়েভ টাইম কত? 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড, ওগুলো ছিল 0.1 করে, এটা হচ্ছে 0.2 সেকেন্ড। এই 0.2 সেকেন্ড মানে হচ্ছে আমি আগে বলেছিলাম একটা লার্জ বক্স হতে গেলে 0.2 সেকেন্ড লাগে, 0.2 সেকেন্ড লাগে। তাহলে একটা লার্জ বক্স নিয়ে গঠিত হচ্ছে টি ওয়েভ। একটা লার্জ বক্স মানে আবার কি জানি আমরা? 5টা স্মল বক্স। তাহলে টি ওয়েভের জন্য 5টা স্মল বক্স বা একটা লার্জ বক্স বা 0.2 সেকেন্ড টাইম লাগে, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা কি কি জানলাম? ইসিজি কাকে বলে, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ইলেকট্রোকার্ডিওগ্রাফের মধ্যে পার্থক্য জানলাম। তারপরে আমরা কি জানলাম? কে আবিষ্কার করেছে ইসিজি। তারপরে আমরা কি জানলাম? তারপরে জানলাম এক একটা স্মল বক্সের টাইম কত, 0.04 সেকেন্ড। এক একটা লার্জ বক্সের টাইম কত, 0.2 সেকেন্ড। তারপরে আমরা জানলাম বিভিন্ন ওয়েভগুলো কিভাবে গঠিত হয়, বিভিন্ন ওয়েভ কিভাবে গঠিত হয়, পি ওয়েভ কখন গঠিত হয়, কিউআরএস কমপ্লেক্স কখন গঠিত হয়, আর টি ওয়েভ কখন গঠিত হয় এবং ইউ ওয়েভ কখন গঠিত হয়, এবং প্রত্যেকটা ওয়েভের টাইম ডিউরেশন জেনেছি এবং টাইম ডিউরেশন থেকে আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারি কটা স্মল বক্স নিয়ে গঠিত হচ্ছে এই পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ। এরপরে ইসিজিতে আমরা দেখেছি যে অনেক বড় ইসিজি হয়, কারো লম্বা, কারো এরকম আয়তক্ষেত্রের মতো, তো সেখানে অনেক কিছু থাকে। তো মেনলি যে আমাদের প্রেসক্রাইব করা ডক্টররা সেই ইসিজিটা হচ্ছে 12 লিডস ইসিজি। এরপরে আমরা দেখেছি যে আমরা তো লিডস বসাই, আমরা হচ্ছি লিডস বসাই, এই যে চেস্ট লিড বা হাতে পায়ে যে লিডস বসাই সেগুলো বিভিন্ন নাম আছে। তো এরপর সেগুলো একটু জেনে নিই। এরপর হচ্ছে আমরা জানি যে 10টা লিডস মেনলি আমরা বসিয়ে থাকি। প্রথমে বুকে 6টা বসাই আর দুটো হাতে দুটো, দুটো পায়ে দুটো, টোটাল 10টা বসাই। এই 10টার আলাদা আলাদা নাম আছে। বুকে যে 6টা বসাই সেগুলোকে বলা হয় চেস্ট লিড। বুকে বসাই তার জন্য চেস্ট লিড। চেস্ট লিডের একটা অন্য নাম আছে প্রিকর্ডিয়াল লিডস। এগুলোর বিভিন্ন নাম আছে, V1, V2, V1, V2, V3, V4, V5, V6, 6টা টোটাল। ডান দিকে একটা, বাঁ দিকে 5টা। এরপর কোনটা কোন জায়গাতে প্লেসমেন্ট সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মুখে বলে দিচ্ছি, নোটসটা গ্রুপে দিয়ে দেবো। আর যে ডান হাত ডান পা এগুলোকে যেহেতু হাতে পায় বা লিম্বে বসাই, লিম্ব বলা হয় না, হাত পাকে লিম্ব বলা হয়, লোয়ার লিম্ব, আপার লিম্ব, লোয়ার এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটি, এই জন্য এগুলোকে বলা হয় লিম্ব লিডস। লিম্ব, LIMB, লিম্ব লিডস। 12 লিডস ইসিজির মোটামুটি আমরা 10টা লিডসকে মেনলি জেনে থাকি, ঠিক আছে? এরপরে এই 10টা লিডস কোথায় কোনটা বসানো হয়, প্রথমে হাতের পায়েরগুলো বলে দিই। একটা শর্ট ট্রিক আছে, রিড ইয়োর গুড বুকস, রিড ইয়োর গুড বুকস, রিড ইয়োর গুড বুকস। রিড মানে পড়ো, ইয়োর তোমার, গুড ভালো, বুকস বই, ঠিক আছে? তো এই রিড ইয়োর গুড বুকস কেন বলছি? রিড ফর, প্রথমে আর আছে, আর ফর রেড। দেখবে চারটা যে হাতে পায়ে বসায় সেগুলোরও কালার আছে, আর ফর রেড, ইয়োর, ইয়েলো, গুড, গ্রিন, বুকস, ব্ল্যাক। রিড ইয়োর গুড বুকস, রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক। এরপরে এই চারটা পরপর তো রিড ইয়োর গুড বুকস থেকে পেয়ে যাচ্ছি রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, ঠিক আছে? বি ফর ব্ল্যাক, নট ব্রাউন, ঠিক আছে? তো এই চারটাকে মনে রাখবো কিভাবে? তো এই রিড ইয়োর গুড বুকস কীভাবে মনে রাখবো? প্রথমে আমরা শুরু করবো ডান হাত দিয়ে। এটা আমার ডান দিক, ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে। ডান হাত, বাঁ হাত, ডান দিক থেকে ঘুরবে, ডান হাত, বাঁ হাত, বাঁ পা, ডান পা, ডান হাত, বাঁ হাত, বাঁ পা, ডান পা, ঠিক আছে? এইভাবে রিড ইয়োর গুড বুকস, রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক। রিড ইয়োর গুড বুকস, রেড, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক। হয়েছে? এগুলো হচ্ছে লিম্ব লিড। এরপরে আমাদের আর কি আছে? চেস্ট লিড। 6টা চেস্ট লিড হয়। সেই 6টাকে আমরা কোথায় কোনটা বসাবো? যেখানে সেখানে তো বুকে বসিয়ে দিলে হবে না, তাহলে তো ইসিজির আসল ইসিজি তো কিছুই আসবে না, তাই না? যে দিকটা দিয়ে ওই যে কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা হচ্ছে, বললাম না, এসি নোড থেকে শুরু হয়ে একদম এবি নোড থেকে বান্ডেল অফ হিস থেকে পার্কিনজি ফাইবার এভাবে যাচ্ছে, তো তাহলে সেই অনুযায়ী আমাদের জানতে হবে। তো এরপরে হচ্ছে চেস্ট লিড।
বুকে 6টা কোথায় কোথায় বসাবো। প্রথমে হচ্ছে ডান দিকে 1 নাম্বার, এগুলোকে বলা হয় V1 V2 V3 V4 V5 V6, আবার C1 C2 C মানে দুটোই বলা যায়, V1ও বলা যেতে পারে C1ও বলা যেতে পারে। V মানে ভেক্টর, C মানে চেস্ট, যেহেতু লিডগুলো বসাচ্ছি চেস্টে বসাচ্ছি তার জন্য চেস্ট লিড, এটাকে ভেক্টর লিডও বলা হয়। V1 V2 এইভাবে লেখা থাকবে, দেখবে লিডগুলোতে লেখা থাকে যে কোথায় কোনটা বসাবে, V1 V2 এইভাবে, কিন্তু কোন জায়গাতে বসাবে সেটা কিন্তু লেখা থাকে না, সেটাই হচ্ছে আমাদের জানা, না হলে তো সবাই ইসিজি করে নেবে। ঠিক আছে, সব থেকে ভালো অবশ্যই ইসিজি টেকনিশিয়ানদের বা টেকনোলজিস্ট যাই হোক যেটা বলে তাদের কাজ। এরপরে আমাদেরকেও এটা শিখে রাখতে হবে এমার্জেন্সি কন্ডিশনের জন্য। তো কোনটা কোন জায়গায় বসাবে এটা আমাদের জানাটা দরকার। V1 বা C1 এটা আমার ডান সাইড, আমি আগে বলেছি, উল্টো দিকে দেখাচ্ছে। V1 এটা হচ্ছে আমাদের ICS, ফুল ফর্ম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস মানে কি, আমাদের যে রিবগুলো আছে বা পাঞ্জরা যেটাকে বলি পাঁজর, সেই রিবগুলোর মাঝে যে মাসেলটা বা যে জায়গাটা আছে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস, দুটো রিবের মাঝে। এরপর রিব আমাদের 12টা আছে, তো যেখানে 1 আছে এবং 2 আছে, 1 নাম্বার রিব 2 নাম্বার রিব, সেই 1 আর 2 এর মাঝে যে আছে সে হচ্ছে প্রথম ইন্টারকোস্টাল স্পেস, 2 আর 3 এর মাঝে 2 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস। এইভাবে ডান দিকে 4 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে আমাদেরকে বসাতে হবে V1। সিমিলারলি বাঁ দিকে বসাতে হবে V2, কত নাম্বার, 4 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসের মাঝে। তাহলে V1 গেল ডান দিকে 4th ICS, আর V2 গেল বাঁ দিকে 4th ICS। এরপরে আমি 4 নাম্বারটা বসাবো মনে রাখার জন্য, V1 গেল V2 গেল, V4 বসাবো, কেন বসাবো বলছি। এরপর আমি V4টাকে বসাবো কোথায়, 5th ইন্টারকোস্টাল স্পেস মিড ক্ল্যাভিকুলার লাইন। 5 নাম্বার ইন্টারকোস্টাল, এটা 4 নাম্বারে বসিয়েছি, তারপরটা 5 নাম্বারে বসাবো, কিন্তু কোথায়, মিড ক্ল্যাভিকুলার লাইনে। মিড ক্ল্যাভিকুলার লাইন কোনটা, এই যে ক্ল্যাভিক্যাল বোন আছে আমাদের এখানে, কলার বোন, সেই ক্ল্যাভিক্যালকে যদি দুভাগে ভাগ করি তার মাঝে যে অংশটা হচ্ছে, সেই মাঝে যে 5 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসটা পড়ছে সেই জায়গাতে আমি বসাবো হচ্ছে V4কে। তাহলে V3 কোথায় গেল, V3কে বসাবো এই যে 4 নাম্বারটা যেখানে বসিয়েছি আর 5 নাম্বারটা যেখানে বসালাম তার মাঝে বসাবো, আমরা হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, এরপরে চলে আসছে যে 5 নাম্বারটা V5 কোথায় বসাবো, V5 বলার আগে V6 বলে নেব। যেমন আগে বললাম V1 4th ICS রাইট সাইড, V2 4th ICS লেফট সাইড, V4 হচ্ছে 5th ICS মিড ক্ল্যাভিকুলার লাইন লেফট সাইড, V3 হচ্ছে বিটুইন 4th and 5th ICS লেফট সাইড। এরপরে V6 বসিয়ে নেবো, 5 নাম্বারটা আবার পরে বলবো, ওই যে মাঝে বসাবো তার জন্য। তো 6 নাম্বারটা কোথায় বসাবো, মিড অ্যাক্সিলারি লাইন 5th ইন্টারকোস্টাল স্পেস, সবগুলোই 5th-এ চলবে। এই দুটো হচ্ছে 4 নাম্বারে, আর 3 নাম্বার যেটা বসেছে সেটা হচ্ছে 4 আর 5-এর মাঝে, আর বাকি সবগুলোই 5th ইন্টারকোস্টাল স্পেসে বসবে। মানে 5 নাম্বার আর 6 নাম্বার রিবের মাঝে যে স্পেসটা আছে সেটা দিয়েই পরপর বসে যাবে। এরপরে একটা বসলো যে মিড ক্ল্যাভিকুলার লাইন, আর একটা বলছে মিড এক্সিলারি লাইন কোনটা, এই যে আমাদের এক্সিলা আছে সেই এক্সিলারি লাইন, মিড এক্সিলারি লাইনে 5th ইন্টারকোস্টাল স্পেসে বসাবো। এরপরে V5টা কোথায় বসাবো, ওই যে মিড ক্ল্যাভিকুলার লাইন আর মিড এক্সিলারি লাইনের যে 5 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে বসিয়েছি তার মাঝে বসাবো। তাহলে বুঝে গেছো, V1 রাইট সাইড 4th ICS, V2 লেফট সাইড 4th ICS, V4 লেফট সাইড 5th ICS মিড ক্ল্যাভিকুলার লাইন, V3 বিটুইন 4th and 5th ICS লেফট সাইড, V6 হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেস লেফট সাইড মিড অ্যাক্সিলারি লাইন, আর V5 হচ্ছে বিটুইন V4 and V6 in 5th ICS লেফট সাইড। হলো, আশা করি ক্লিয়ার। তাহলে 4টা লিম্ব লিড বলেছি, 6টা চেস্ট লিড বলেছি, আশা করি এখানে ক্লিয়ার। এরপরে আমাদেরকে জানতে হবে যে
অ্যাবনর্মাল ইসিজি কোনটা। আমাদের নর্মালের মোটামুটি কোথায় কি বসায়, কোনটা কতক্ষণ টাইম লাগে, কি কি হয়, এগুলো মোটামুটি জেনে গেছি। যেগুলো রেলে পড়ে, রেলে এত কিছুও পড়ে না, তাও আমি জানিয়ে রাখলাম মোটামুটি একটা বেসিক ধারণাটা। এরপর অ্যাবনর্মালিটি পড়ে, অ্যাবনর্মাল ইসিজি পড়ে, সেই অ্যাবনর্মাল ইসিজির ট্রিটমেন্ট পড়ে, সেই অ্যাবনর্মাল ইসিজিকে কীভাবে ম্যানেজ করব, নর্মালে আনবো, সেই সমস্ত কিছু পড়ে। কিন্তু আমাদের অত কিছু জানার দরকার নেই। যেগুলো জানার মোস্ট কমন যেগুলো আসে সেইগুলো আমি কয়েকটা তোমাদের এরপরে কোশ্চেনের ছলে বুঝিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে নর্মাল যেটা ইসিজি সেটাকে আমরা বলি নর্মাল সাইনাস রিদম। নর্মাল সাইনাস রিদম, হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ইসিজির থেকে ক্যালকুলেট করা যায় হার্ট রেট কত আর রিদম কেমন, রিদম নর্মাল আছে কিনা। রিদম নর্মাল কি করে বুঝবো? ওই যে পি ওয়েভ থাকবে, কিউআরএস কমপ্লেক্স থাকবে, টি ওয়েভ থাকবে, এবং তারা যে টাইমটা থাকে সেই টাইমটাও মেনটেন করবে, কেউ বেশি হবে না কম হবে না, তিনটে জিনিসই থাকবে নর্মালি, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এবং সেই টাইমটাও তারা মেনটেন করবে। এটা হচ্ছে রিদম, এটা হচ্ছে রিদম। আর রেট হচ্ছে কোনটা? রেট হচ্ছে হার্ট রেট। এরপরে ইসিজি থেকে হার্ট রেট কীভাবে ক্যালকুলেট করতে, এটা একটা শর্টে বলে দিচ্ছি। আমরা দেখেছি যে আচ্ছা, ওই যে পি ওয়েভ, কিউ আর এস কমপ্লেক্স আর টি ওয়েভ, ওই কিউ নিচে আর উপরে চলে গেল, আর একদম ওপরে সেই আর, একটা আর দেখবে ইসিজিতে অনেক বড় থাকে তো, লম্বা লম্বা, তাহলে ওই দেখবে একটা শেষ হয়ে গেল, পি কিউ আর এস টি হয়ে গেল, আরও একটা শুরু হয়ে গেল, আরও একটা শুরু হয়ে গেল। তো ওই যে একটা আর ওয়েভ ওপরে, সেই আর ওয়েভ আর পরবর্তী ইসিজির যে আর ওয়েভ, সেই দুটোর মাঝে কটা লার্জ বক্স আছে সেটা আমাদের গুনতে হবে, কাউন্ট করে গুনতে হবে। এরপর যদি সেখানে 4টা লার্জ বক্স থাকে, বা 3টা লার্জ বক্স থাকে, বা 2টো লার্জ বক্স থাকে, বা 5টা লার্জ বক্স থাকে, যে কটাই থাকুক না কেন গুনবো, লার্জ বক্স কটা আছে গুনবো, ঠিক আছে। বা স্মল বক্স গুনলে 25টা হবে, 5টা লার্জ বক্স যদি হয় তাহলে 25টা স্মল বক্স, যদি 4টা লার্জ বক্স হয় তাহলে 20টা স্মল বক্স হবে, ঠিক আছে। তো মেনলি লার্জ বক্সটাকে গুনবো, লার্জ বক্সটাকে গোনার পরে 300 দিয়ে সেটাকে ভাগ করো, 300 থেকে সেই কটা লার্জ বক্স আছে সেটাকে ভাগ করে দেবো। যদি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে 4টা লার্জ বক্স থাকে, ঠিক আছে। 300 থেকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 75, সেই তাহলে সেই পেশেন্টের হার্ট রেট হচ্ছে 75 বিটস পার মিনিট, ঠিক আছে। যদি 5টা লার্জ বক্স হয় তাহলে কী হবে, 300 থেকে 5 দিয়ে ভাগ করে তাহলে 60 বিটস পার মিনিট। এরপর যদি কারো 6টা হয় লার্জ বক্স ওই আর দুটো আর ওয়েভের মাঝে, তাহলে কত হবে, তাহলে হচ্ছে 50 বিটস পার মিনিট তার হচ্ছে হার্ট রেট। আর যদি কারো দুটো থাকে তাহলে তার 150 বিটস পার মিনিট। আশা করি বুঝতে পেরেছো রেটটা, হার্ট রেটটা কীভাবে ক্যালকুলেট করবো একটা ইসিজি দেখে। এগুলো কিন্তু নর্সেটের কোশ্চেন, তবুও আমাদের জেনে রাখা দরকার, এগুলো ওয়ান লাইনার হিসেবে ক্যালকুলেট করতে দিতেও পারে, ঠিক আছে। তো এটা গেল রেট। আর রিদম বললাম পি কিউ আর এস একদম সঠিকভাবে থাকবে, এটা হচ্ছে রিদম। তো এই যদি নর্মাল থাকে রিদম, রেট সব কিছু যদি নর্মাল থাকে তখন সেটাকে আমরা বলি, মানে নর্মাল ইসিজিকে আমরা বলি নর্মাল সাইনাস রিদম। এরপরে যখন ওই যে হার্ট রেটটার গোলমাল হয়, রিদম ঠিক আছে, পি কিউ আর সবই ঠিক আছে, কিন্তু ওই যে মাঝে যে কটা লার্জ বক্স সেটার যদি গ্যাপ হয়, যদি লার্জ বক্স, মানে আমরা নর্মালি জানি ব্র্যাডিকার্ডিয়া কি আর ট্যাকিকার্ডিয়া কি। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে 60-এর নিচে হার্ট রেট হয়ে গেলে, আর ট্যাকিকার্ডিয়া হচ্ছে 100-র ওপরে হার্ট রেট হয়ে গেলে। তাহলে ওই ক্যালকুলেট করে আমি দেখলাম একটা ইসিজি দেখে, এবং ইসিজিটা দেখে বুঝলাম যে এর হার্ট রেট হচ্ছে 150, মানে দুটো লার্জ বক্স আছে দুটো আর এর মাঝে, তার মানে আমি জানবো যে এর হচ্ছে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। তখন ওই ট্যাকিকার্ডিয়াকে কি বলি, হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। ওই ইসিজিটা দেখে আমরা বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া হয়েছে। এরপরে যদি ওই দুটো আর ওয়েভের মাঝে যদি মাত্র 6টা থাকে তাহলে 50 বিটস পার মিনিট হয়ে যাবে, 300কে 6 দিয়ে ভাগ করলে 50 হয়ে যায়, তাহলে তখন কি হবে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। তাহলে একটা ইসিজি দেখে আমরা বলতে পারছি সেটাতে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে পেশেন্টের নাকি ট্যাকিকার্ডিয়া হচ্ছে। এই জন্যই তো আমরা ইসিজিটা করি, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেক্ট করার জন্য মেনলি। যখন ডক্টর বোঝে যে কিছু প্রবলেম হচ্ছে পেশেন্টের মধ্যে, বা আমরা বুঝি যে পেশেন্টের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, তখনই তো আমরা ইসিজিটা করি বা ইসিজি সাজেস্ট করা হয়। তো এই ইসিজি দেখে আমরা বুঝতে পারি পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে না ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, তাহলে সেই মতো আমরা ম্যানেজ করতে পারবো পেশেন্টকে, ঠিক আছে। তো এই গেল নর্মাল সাইনাস রিদম, সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এরপরে আর যে 4টা মোস্ট কমন নাম আমরা শুনতে হয় বা শুনেছি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফ্লাটার, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই 4টা মোস্ট কমনলি আমরা শুনে থাকি।
অ্যাট্রিয়াল ফ্লাটার হয়েছে কিভাবে বুঝবো সেটা আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, এবং এখানেও পারলে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মধ্যে যখন এডিট করব। অ্যাট্রিয়াল ফ্লাটারে দেখবে দাঁতের মতো এরকম, দুটো দাঁতের মতো এরকম এরকম থাকবে, শ টুথ অ্যাপিয়ারেন্স থাকবে, মানে ইসিজিটা দেখে বুঝিয়ে যাবো এই পেশেন্টের অ্যাট্রিয়াল ফ্লাটার হচ্ছে। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে কীভাবে বুঝবো, ওখানে পি ওয়েভ বলেছিলাম না, পি ওয়েভটাই থাকবে না। এইগুলো হচ্ছে সব এই যে এতক্ষণ যেটা বললাম নর্মাল সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এগুলো হচ্ছে রেটের গোলমাল, হার্ট রেটের গোলমাল। আর হার্টের রিদমের গোলমাল হচ্ছে এইগুলো, মানে যেটাকে বলা হয় ডিসরিদমিয়া বা অ্যারিথমিয়া, সেগুলো হচ্ছে এইগুলো, এই চারটা। এছাড়াও আরও অনেক 10-12টা আছে, সেগুলো জেনে আমাদের লাভ নেই। তো ওই শ টুথ অ্যাপিয়ারেন্স হবে, মানে দাঁতের মতো দেখতে হবে ইসিজিটা, তখন সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার। যখন দেখবো পি ওয়েভ অ্যাবসেন্ট, টোটালি পি ওয়েভ নেই, সে তখনই আমাদের বুঝে যেতে হবে যে পি ওয়েভ মানে আমরা কি বলেছিলাম, অ্যাট্রিয়ামে প্রবলেম, অ্যাট্রিয়া কন্ট্রাকশন করছে না, বা অ্যাট্রিয়া ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলে আমাদের পি ওয়েভটা তৈরি হয়। তাহলে এর পি ওয়েভ নেই মানে এর অ্যাট্রিয়াতে কিছু একটা প্রবলেম আছে, অ্যাট্রিয়া ঠিকঠাক কন্ট্রাকশন করছে না, সেটা হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকলে সেটা মেনলি আমরা ধরে থাকি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কীভাবে বুঝবো, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা আমরা সহজেই বুঝে যাবো। দেখবে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কী হবে, প্রথম হচ্ছে ট্যাকিকার্ডিয়া মানে রেটে গোলমাল আছে কিছু একটা। ট্যাকিকার্ডিয়া তখনই হয় যখন কি হয়, দেখবে দুটো আর ওয়েভের মাঝে যে গ্যাপটা সেটা অনেকটা বেড়ে যায়, অনেকটা কমে যায়। বেড়ে গেলে তো ব্র্যাডিকার্ডিয়া, কমে গেলে ট্যাকিকার্ডিয়া, দুটো আর ওয়েভের মাঝে। তখন দেখবে কীরকম হয়, ওয়েভটা ঢেউ খেলানোর মতো। আমি ছবি দিয়ে দিচ্ছি, পারলে এডিট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর একটা পরে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সেটা কীরকম পড়ে আমরা জানি কী হবে, ইসিজি লাইন স্ট্রেট হয়ে গেলে পেশেন্ট শেষ, ইহ জগতে আর নেই। তো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে কি হয়, দেখবে জাস্ট এরকম একটা দাগ 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 শুধু আছে। আমি ছবি দিয়ে দিচ্ছি, পারলে এভাবে বোঝানো সম্ভব না। তো এই দাগ দাগ দেখে বুঝতে পারো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে, ঠিক আছে। তো আমি অনেকগুলো, আমার কাছে অনেক কন্টেন্ট আছে বা অনেক রকমভাবে অনেক বেশি কিছু জানাতে পারতাম, কিন্তু এত জেনে আমাদের লাভ নেই। আমি জাস্ট একটা স্যাম্পল কপি একটা দেখিয়ে দিলাম, যাতে যদি ভুল করেও দিয়ে দেয় আরআরবি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা সিএইচও বা স্টাফ নার্স গ্রেড 2তে, ওটা তো বাদই দিলাম। তো যদি ভুল করে দিয়ে দেয় তাহলে যেন পারা যায়। তো এইটুকুই হচ্ছে ইসিজির টপিক। এছাড়াও যদি কিছু মনে থাকে আমি শেষে এডিট করে দিয়ে দেবো, বা গ্রুপে নোটের মতো করে বা কুইজের সময় আমি দিয়ে দেবো। আরেকটা আছে যেটা হচ্ছে এইগুলো কীভাবে ম্যানেজ করা হয়, এগুলোও পড়ে, এগুলো নরসেটে পড়ে, কোন ড্রাগ দেওয়া হয়, এমিডেরন, তারপরে এপিনেফ্রিন, কখন কার্ডিও ভার্সন করা হয়, কখন ডিপ ফিব্রিলেটর ইউজ করা হয়, সব কিছুই পড়ে। তো কিন্তু এগুলো আমাদের জেনে লাভ নেই আরআরবি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। এমনিতেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো এর মধ্যেও যদি কিছু বুঝতে না পারো কমেন্ট করে জানিও। আমি বলার সাথে সাথেই রিভাইজ করেছি অনেকবার, প্রত্যেকটা জিনিসকে 2-3 বার করে বলেছি। এই জন্য ভিডিওটা লেন্দি হয়েছে, কারণ ইসিজি হচ্ছে এমন একটা টপিক সহজে বোঝার জিনিস না, আমি অনেক কষ্টে বুঝেছিলাম। তো এই ইসিজি টপিকটা সবার জন্য একটা মাথা ব্যথার কারণ, কিন্তু মাথা ব্যথা হিসেবে নিয়ে লাভ নেই। এই ইসিজি থেকে যেগুলো মেনলি পড়ে সেটা হচ্ছে এমআই হলে কী রকম ইসিজি হয়, হাইপো ক্যালেমিয়া হলে কীরকম ইসিজি হয়, হাইপার ক্যালেমিয়া হলে কীরকম ইসিজি হয়, ঠিক আছে, এইগুলোই মেনলি পড়ে। তো সেইগুলো আমি নোটের আকারে বা কুইজের আকারে দিয়ে দেবো। এগুলো বলতে গেলে অনেক দূর এগোবে ইসিজি টপিকটা, তো তাই আর বলতে চাইছি না। নোটের মতো করে যতটা, যেগুলো মোস্ট কমনলি আসে পরীক্ষাতে, সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সেগুলো নিয়েই কুইজটা রাত্রিবেলায় করবো। তো চলো, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এইভাবে তো বোঝানো সম্ভব না। যদি আমার কাছে একটা ইলেকট্রিক বোর্ড থাকতো, একটা স্টুডিও থাকতো, আমি ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু সম্ভব না এখন। আমার যতটুকু সম্ভব আমি সেই মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি দেখেছি আগের ভিডিওগুলোতে মোটামুটি 300, 400, 500 জন মতো ভিউজ হচ্ছে। আমার দেখে ভালো লাগছে যে আমার ভিডিওগুলো দেখছে অনেকেই, যাতে একটু হলেও বুঝতে পারছে অনেকেই। আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত আমি, কারণ আমি বাড়িতে ছিলাম, বাবার শরীর খারাপ ছিল, তো তাই জন্য দিতে পারিনি। বাড়িতে থাকলে সম্ভব হয় না এগুলো দেওয়া। আমি যেখানে কাজ করি সেখানে যদি থাকি তাহলে মোটামুটি দেওয়া সম্ভব হয়। তো চলতে থাকবে, যতদিন পারবো এরকম দিতে থাকবো। ওই যে বলেছি না, 100টা টপিক মোটামুটি কমপ্লিট করব, চেষ্টা করব ততগুলো কমপ্লিট করার। তো চলো, ভিডিও ছিল এই পর্যন্তই, টাটা।